ঠিক আছে, তাহলে আমরা শুরু করি, যেহেতু আজকে প্রথম দিন। অনেকে হয়তো জয়েন করবে না। সবাই কি সাউন্ড শুনতে পাচ্ছেন ক্লিয়ার? জি ভাইয়া, শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা, যেহেতু সময় একদমই সংক্ষিপ্ত, তাহলে আমরা বিস্তারিত আর করতে যাব না, কারণ লিঙ্গুইস্টিক কোর্সটা অনেক বড়। এখানে ভাষা বাবদ শেখার কোনো শেষ নাই। তো সব ডিটেলস শিখতে গেলে এখন আর মাথায় কাজ করবে না। এই জন্য মাথায় খুব একটা প্রেশার না দিয়ে আমরা মোটামুটি পরীক্ষায় যেগুলো আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো, আর বিশেষ করে এই পরীক্ষায় যেগুলো আসার সম্ভাবনা বেশি সেগুলো নিয়ে আমরা, বেশি না, জাস্ট হয়তো 15 থেকে 17টা কোশ্চিন বা 18টা কোশ্চিন আমরা ব্রড কোশ্চিন পড়বো। তাহলে আমরা প্রথমেই ফোনেমস, অর্থাৎ যে বর্ণগুলো আছে ইংরেজিতে লেটার, সেগুলোর দিকে আমরা না যাই, কারণ এই বর্ণগুলো পড়তে গেলে একটু সময়ের ব্যাপার। তো ডিটেলস পড়তে গেলে অনেক, এখানে বিভিন্ন ধরন থাকবে এই বর্ণগুলোর। বর্ণগুলোকে অনেক ভাবে ভাগ করা হয়েছে। সাধারণভাবে আমরা যেমন ইংরেজিতে পড়ছি ভাওয়াল কনসোনেন্ট দুই ভাগে বিভক্ত লেটার বা বর্ণগুলো, কিন্তু এখানেও আসবে প্রথমে ভাওয়েল এবং কনসোনেন্ট সেই হিসেবে, কিন্তু পরবর্তীতে প্রতিটি প্রকার আবার অনেক ভাবে বিভক্ত হবে। তাহলে আমরা সেই দিকে না যাই, আমরা আজকে যেহেতু একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, তাহলে আমরা সামনের পরীক্ষায় আসার মতো একটা দুইটা কোশ্চিন, আপনাদের কাছে সিলেবাস যদি থাকে তাহলে একটু বের করলে ভালো হয়। যাদের কাছে সিলেবাস আছে অনার্স থার্ড ইয়ারে, আপনারা কথা বলতে পারেন, সমস্যা নেই। যখন কথা মানে বলার দরকার হবে না তখন আমি বলবো। সিলেবাস তো লিঙ্গুইস্টিক, আমার সাথে নাই দেখা। আচ্ছা ঠিক আছে। হচ্ছে আমি সিলেবাসের একটা ছবি উঠে আপনাকে পাঠাচ্ছি সবাইকে। হ্যাঁ, মেসেঞ্জারে দেখতে পারেন যে আপনাদের সিলেবাসে আমরা হচ্ছে এই লিঙ্গুইস্টিক পেপারসটাকে মোটামুটি কয়েকটা ভাগে বিভক্ত করা হয়েছে। ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অফ ল্যাঙ্গুয়েজ, এখানে ভাষা নিয়ে যত প্রকারের কোশ্চিন আছে সব এখানে পাবো। এরপরে হচ্ছে বেসিক বি নাম্বারে বেসিক কনসেপ্ট ইন লিঙ্গুইস্টিক্স, লিঙ্গুইস্টিকে যে ধরনের মূল কনসেপ্ট গুলো আছে সেগুলো হচ্ছে ল্যাঙ্গুয়ে অ্যান্ড প্যারল। তারপরে হচ্ছে সিনট্যাগমেটিক অ্যান্ড প্যারাডাইগমেটিক, তারপর পার্সপেক্টিভ অফ ল্যাঙ্গুয়েজ, কম্পিটেন্স অ্যান্ড পারফরমেন্স। তারপর সি নম্বরে গিয়ে দেখবেন কনসোনেন্ট অ্যান্ড ভাওয়াল সাউন্ড ইন ইংলিশ। এই কনসোনেন্ট এবং ভাওয়াল সাউন্ডকে, সেগুলোকে আবার অনেক ভাগে বিভক্ত করা হয়েছে, সেগুলো পড়বো আমরা। তারপর বেসিক রুলস অফ ইলিজন অ্যান্ড অ্যাসিমিলেশন। এই ইলিজন আর অ্যাসিমিলেশন, এই দুটা কোশ্চিন নয়তো স্ট্রেস অথবা ইন্টোনেশন, এই দুটা টপিক যে কোনো একবার আসবেই শর্ট কোশ্চেন হিসেবে। হয় ইলিজন অথবা অ্যাসিমিলেশন আসবে, অথবা স্ট্রেস অথবা ইন্টোনেশন। তারপর ডি তে দেখবেন মরফোলজি, প্রি মরফিম অ্যান্ড বাউন্ড মরফিম। আর দ্বিতীয়টা হচ্ছে ওয়ার্ড ফরমেশন রুলস। এই ডি এর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে প্রতি বছর একটা ব্রড কোশ্চেন এখান থেকে আসে। গত বছর হচ্ছে আপনার ওয়ার্ড ফরমেশন রুল আসছে, আর এই বছর 100% আসার সম্ভাবনা হচ্ছে ফ্রি অ্যান্ড বাউন্ড মরফিম অথবা মরফোলজি রিলেটেড যে কোনো কোশ্চেন। তাহলে আমরা আজকে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে হোয়াট ইজ মরফোলজি, মেনশন দ্য ক্লাসিফিকেশন অফ মরফোলজি। তাহলে এই ডিটা যদি কমপ্লিট করতে পারেন, দুইটা মাত্র টপিকস আছে, যদিও এর মধ্যে অনেকগুলো ভাগ আছে, তাহলে এর মধ্যে একটা কোশ্চিন, মিনিমাম একটা ব্রড কোশ্চিন আপনি কমন পাচ্ছেন 10 মার্কের জন্য। আবার অনেক হয় যে এগুলোর মধ্যে বিভিন্ন পার্ট পার্ট বিভক্ত আছে, সেগুলো থেকে শর্ট কোশ্চিন দিয়ে রাখবে। বিগত সালের শর্ট কোশ্চিন নিয়ে যখন আলোচনা মানে দেখবেন, ক্লাস শেষে যদি দেখতে পারেন একটু সময় নিয়ে, তাহলে দেখবেন আজকের পড়া থেকে কয়টা কোশ্চিন বিগত সালে আসছে বা কয়টা কোশ্চিন সামনে আমরা পাবো সামনের পরীক্ষায়। তাহলে এগুলো হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চিন, এগুলোর মধ্যে খুব একটা মাথা ঘামানোর কিছু নাই, জাস্ট মুখস্থ করা এবং প্রকারগুলো নামগুলো মনে রাখা। তাহলে এই মরফোলজি দিয়ে আমরা শুরু করলাম আজকে। তাহলে হোয়াট ইজ মরফোলজি, মেনশন দ্য ক্লাসিফিকেশন অফ মরফোলজি। এখানে খুব সহজ ভাষায় লেখা আছে, আমরা স্টাডি গাইড অনেকভাবে রিসার্চ করে ওখান থেকে খুব যত সহজে লেখা যায় সেগুলো এখানে উপস্থাপন করা হয়েছে। তাহলে দ্য ওয়ার্ড মরফোলজি এই ডেরাইভস, স্লাইড গুলো কি আমাদের দিবেন? জি জি জি, হ্যাঁ। মানে এই স্লাইড গুলো কি আমাদের দিবেন আর কি, হ্যাঁ যেগুলো আমি, দেখে পড়াচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এগুলো আমি আপনাদেরকে পিডিএফ আকারে দিয়ে দেবো।
আপনারা যদি পারেন ক্লাস একটু, শেষে দিন তাহলে একটু ভালো জি হয়। জি, ক্লাস শেষে বা একটু পরে হবে, আমি দিয়ে দিই। আচ্ছা। আর হচ্ছে যদি পারেন এই পিডিএফ না পড়ে এটা একটু নোট করবেন, হ্যান্ড নোট করবেন, যেহেতু আমরা খুব অল্প সীমিত আকারে পড়বো, মানে যেটা পড়বো ওটাই যেন আসার সম্ভাবনা থাকে। তাহলে এই পিডিএফ দেখে আসলে পড়া খুব একটা মনে হয় না, মাথার মধ্যে খুব একটা যায় না, এটা আমরাও এককালে দেখছি। যদি একটু পারেন হাতে লিখে একটা নোট করবেন খাতায়। জি ভাইয়া, নোট করবো জন্যই চাইলাম আর কি। জি জি, ঠিক আছে। দ্য ওয়ার্ড মরফোলজি ডেরাইভস ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড মরফি। তাহলে যখন শুধুমাত্র এই আকারে কোশ্চিনটা আসবে যে হোয়াট ইজ মরফোলজি, যদি এটাতে সংক্ষিপ্ত কোশ্চিন আসে তাহলে এখান থেকে মিনিমাম একটা দুইটা ডেফিনেশন দিতে হবে। আর যদি মরফোলজি কি, মরফোলজি প্রকারগুলো কি কি, অথবা যে কোনো দুইটা তিনটা প্রকার উল্লেখ করে বলে যে এটা কাকে বলে, তখন আপনি এখান থেকে একটা যে কোনো একটা ডেফিনেশন দিলেই হবে। এখানে কয়েকটা দিয়ে রাখছি, যেটা ইজি হয় সেটা দিবেন। তাহলে মরফোলজি শব্দটা মূলত গ্রিক ওয়ার্ড মরফি থেকে এসেছে, মিনিং ফর্ম, যার অর্থ হচ্ছে ফর্ম, অ্যান্ড ওলজি মিনিং হচ্ছে সায়েন্স অফ। তাহলে এই দুটা মিলে, ফর্ম এবং সায়েন্স অফ অথবা মরফোলজি মিলে, দাস দ্য ওয়ার্ড মরফোলজি কামস টু মিনস, দুটা মিলে মরফোলজি শব্দের অর্থ হয় সায়েন্স অফ দ্য ওয়ার্ডস ফর্মস, অর্থাৎ শব্দের বিজ্ঞান ভিত্তিক গাঠনিক ফর্ম। এইটাই হচ্ছে মূলত মরফোলজির অর্থ। তারপরে মরফোলজি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য স্মলেস্ট গ্রামাটিক্যাল ইউনিটস অফ এ ল্যাঙ্গুয়েজ। মরফোলজিকে অন্যভাবেও সংজ্ঞায়িত করা হয় যে এইভাবে, গ্রামাটিক্যাল ইউনিটস অর্থাৎ ব্যাকরণগত অংশের ক্ষুদ্রতম অংশ, স্মলেস্ট মানে একেবারে ক্ষুদ্রতম অংশ, অ্যান্ড দেয়ার ফরমেশন ইনটু ওয়ার্ডস, এবং তার গঠন একদম ওয়ার্ড পর্যায়ে নিয়ে যাওয়া। অর্থাৎ একটা বাক্যকে আপনি ভাঙতে ভাঙতে, যেমন পার্টস অফ স্পিচে আমরা পড়েছি, একটা সেন্টেন্সের কোনটা কোন অংশ, কোনটা নাউন কোনটা প্রোনাউন, এইভাবে একটা শব্দকে বা একটা বাক্যকে ভাঙতে ভাঙতে একদম ক্ষুদ্রতম পর্যায়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে মরফোলজি। আমরা এটা হচ্ছে সহজ বাংলা আপনাকে বোঝালাম। এরপরে ইন আদার ওয়ার্ডস মরফোলজি ইজ আ স্টাডি অফ দ্য ইন্টারনাল স্ট্রাকচার অফ ওয়ার্ডস। অন্য ভাষায় বলা যায় মরফোলজি হচ্ছে কোন একটা শব্দের মধ্যগত বা একদম ইন্টারনাল, ভেতরের যে একদম অংশটা গঠন, সেইটাই বিভক্ত করাটাই হচ্ছে মরফোলজি। অ্যান্ড দ্য রুলস বাই হুইচ ওয়ার্ডস আর ফর্ম, এবং ওই সমস্ত নিয়ম বা রুলস যার মাধ্যমে একটা শব্দ গঠিত হয়। অর্থাৎ মরফোলজির মেইন মোটিভ বা উদ্দেশ্য বা সংজ্ঞাই হচ্ছে একটা শব্দকে ভাঙতে ভাঙতে শেষ পর্যায়ে নিয়ে যাওয়া। উদাহরণ দেব, সামনে পাবেন অবশ্যই। এরপর মরফোলজি ক্যান অলসো বি ডিফাইন্ড অ্যাজ দ্য স্টাডি অফ মরফিমস। মরফোলজি এইভাবেও সংজ্ঞায়িত করা হয় যে মরফিমের স্টাডি, অর্থাৎ মরফিম মানে হচ্ছে আপনার বর্ণগুলো ইংলিশে, ওই যে কনসোনেন্ট ভাওয়াল যে সমস্ত বর্ণ আছে সেগুলো, সেগুলোর হচ্ছে স্টাডি, গবেষণা করা বা পড়াশোনা করা। দ্য মিনিমাল ইউনিট অফ লিঙ্গুইস্টিক সায়েন্স, ভাষাগত প্রতীকের একদম ক্ষুদ্রতম অংশে, অর গ্রামাটিক্যাল স্ট্রাকচার অথবা ব্যাকরণগত গঠন, দ্যাট ক্যান নট বি ফার্দার অ্যানালাইজড, যেটাকে আর কোনোভাবে অ্যানালাইজড করা যাবে না, মানে ভাঙতে ভাঙতে এত ক্ষুদ্র পর্যায়ে নিয়ে গেছেন, তার চেয়ে আর পেছনে যাওয়া যাবে না। ফর এক্সাম্পল, ইন দ্য ওয়ার্ড ফেইথফুল, এই ফেইথফুল শব্দটিতে দেয়ার আর টু মরফিমস, এটাতে দুইটা মাত্র মরফিম আছে, সেটা হচ্ছে কি ফেইথ অ্যান্ড ফুল, দুটা মিলে হয়েছে ফেইথফুল। তাহলে ফেইথটাকে, মানে ফেইথফুলটাকে ভেঙে ভেঙে আমরা ফেইথ বানাইছি এবং ফুল। এখন ফেইথকে আর কিন্তু ভাঙা যাবে না, ফেইথকে যদি ভাঙেন তাহলে আর ওইটা ওয়ার্ড হয় না, মানে শাব্দিক কোনো অর্থ থাকে না। আর এটাই হচ্ছে মূলত মরফোলজির কাজ, যে একটা ওয়ার্ডকে এমন পর্যায়ে নিয়ে যাবেন ক্ষুদ্রতম অংশে, এইটার পেছনে আর যাওয়া যাবে না বা ওই ওয়ার্ডকে আর ভাঙা যাবে না। ইট ইজ দ্য ইন্টারমিডিয়েট পার্ট বিটুইন ফনেটিক্স অ্যান্ড সিনট্যাক্স। আর এই মরফোলজি মূলত মধ্যবর্তী অংশ, কিসের কিসের, সেটা হচ্ছে ধ্বনিতত্ত্ব এবং বাক্য গঠনের মধ্যবর্তী অংশটাই হচ্ছে এই মরফোলজি। ইট ক্যান বি টার্মড অ্যাজ দ্য গ্রামার অফ ওয়ার্ডস। এটাকে, অর্থাৎ মরফোলজিকে এইভাবে উল্লেখ করা হয়, এটা একটা শব্দের গ্রামার বা শব্দের ব্যাকরণ। হোয়ার অ্যাজ সিনট্যাক্স ইজ দ্য গ্রামার অফ সেন্টেন্সেস।
অন্য পক্ষে মরফোলজি যেহেতু শব্দের ব্যাকরণগত একটা অংশ, আর এই সিনট্যাক্স নামে আরো একটা নিয়ম পাবেন মরফোলজির মতোই, ওইটা হচ্ছে সেন্টেন্সের গ্রামার বা সেন্টেন্সের ব্যাকরণগত একটা অংশ। তাহলে অনেক সময় কোশ্চিন আসে যে মরফোলজি এবং সিনট্যাক্সের মধ্যে পার্থক্য কি, তখন এইটা আপনার ছোট করে উল্লেখ করে দিতে হয় যে মরফোলজি হচ্ছে শব্দের ব্যাকরণ এবং সিনট্যাক্স হচ্ছে সেন্টেন্সের ব্যাকরণগত আলোচনা। তারপর ক্লাসিফিকেশন অফ মরফোলজি। মরফোলজির ক্লাসিফিকেশন গুলো কি কি? মরফোলজি ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ বাউন্ড মরফিম অ্যান্ড ফ্রি মরফিম। মরফোলজিকে দুই ভাগে ভাগ করা হয়েছে সাধারণত, বাউন্ড মরফিম এবং ফ্রি মরফিম, এই দুই প্রকারে। এরপরে বাউন্ড মরফিম কাকে বলে? The morphemes that cannot occur alone are called bound morphemes. যে সমস্ত মরফিম গুলো একাকী ঘটতে পারে না বা কোনো অর্থ দেয় না, তাদেরকেই মূলত বাউন্ড মরফিম বলা হয়। ফর এক্সাম্পল, ইন দ্য ওয়ার্ড dishonest, the morpheme dis is a bound morpheme. এই dishonest শব্দটির মধ্যে এই dis এতটুকু অংশ হচ্ছে একটা বাউন্ড মরফিম, অর্থাৎ এই dis শব্দের কোনো একক অর্থ নেই, আর এই জন্য এটাকে আমরা বলতেছি বাউন্ড মরফিম। তারপরে ফ্রি মরফিম কি? দ্য মরফিমস দ্যাট ক্যান অকার অ্যালোন আর কল ফ্রি মরফিমস। যে সমস্ত মরফিম গুলো একাই সংগঠিত হতে পারে অথবা কোনো অর্থ দেয়, বাক্যে ব্যবহৃত হয়, সেগুলো হচ্ছে ফ্রি মরফিম। ফর এক্সাম্পল, দ্য ওয়ার্ডস লাইক ম্যান, অনেস্ট অ্যান্ড টিচ, এগুলোর কিন্তু একক অর্থ আছে। দেখেন, ম্যান মানুষ, অনেস্ট সত্য বা সৎ, অ্যান্ড টিচ শিক্ষা দেওয়া, একটা ভার্ব। আর অল ফ্রি মরফিম, এই সমস্ত ওয়ার্ড গুলো হচ্ছে ফ্রি মরফিম, যেগুলো একাকী তাদের ব্যবহার রয়েছে। তাহলে মরফিমকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে বাউন্ড মরফিম, দ্বিতীয়টা হচ্ছে ফ্রি মরফিম। এতটুকু শেষ। আপনাকে যদি এটা উল্লেখ করে দেয় কোশ্চেনে, হোয়াট ইজ বাউন্ড মরফিম এন্ড ফ্রি মরফিম, হচ্ছে ডিফাইন দেন, তাদেরকে সংজ্ঞায়িত করেন, তাহলে আপনার এই দুটো সংজ্ঞা দিলেই আপনার অ্যান্সার কমপ্লিট। এরপরে যদি আপনাকে এইভাবে বলে যে ক্লাসিফাই মরফোলজি, মরফোলজির যত ক্লাসিফিকেশন আছে আপনাকে উল্লেখ করতে বলবে, তখন আপনার এই দুটা দিয়ে শুরু করতে হবে প্রকার, এরপর এগুলোর যে আবার প্রকারগুলো আছে সেগুলো উল্লেখ করতে হবে, মোটামুটি একটা আইডিয়া পর্যন্ত, যে এতটুকু লিখলে বা এত প্রকার উল্লেখ করলে আমার 10 মার্ক কনফার্ম। এখন দেখেন, বাউন্ড মরফিমস ক্যান বি ক্যাটাগরাইজড অ্যাজ প্রিফিক্স, ইনফিক্স অ্যান্ড সাফিক্স। তাহলে প্রথমে দুই প্রকার বের হলো, এরপরে বাউন্ড মরফিমকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, সেগুলো হচ্ছে প্রেফিক্স, ইনফিক্স অ্যান্ড সাফিক্স। যদি আমরা প্রিফিক্স আর সাফিক্সটা পড়েছি, কিন্তু ইনফিক্সটা কখনো পড়ি নাই, এটা নতুন, তাও এই বাউন্ড মরফিমের মধ্যে প্রকারের মধ্যে পড়ে, অতএব আমাদেরকে উল্লেখ করতে হবে। তাহলে প্রিফিক্সটা কাকে বলে? মরফিমস দ্যাট আর অ্যাডেড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ডস আর কল্ড প্রিফিক্স। অথবা এইভাবে বলা যায়, দ্য মরফিম দ্যাট আর অ্যাডেড অ্যাট দ্য রুট অর রুট ওয়ার্ডস অফ এ ওয়ার্ড। মানে মূল শব্দ অথবা মূলের শুরুতে অ্যাড করা হয় তাকে প্রিফিক্স বলা হয়। এখানে ওইভাবেই বলা হয়েছে, মরফিমস দ্যাট আর অ্যাডেড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ডস আর কল্ড প্রিফিক্স। যেই সমস্ত মরফিম গুলো মূল শব্দের শুরুতে লাগানো হয় অথবা যোগ করা হয়, তাদেরকে প্রিফিক্স বলা হয়। ফর এক্সাম্পল, ইন দ্য ওয়ার্ডস লাইক প্রিফিক্স, যেমন এই প্রিফিক্স শব্দটিতেই প্রি হচ্ছে একটা প্রিফিক্স। এই প্রিফিক্স, এই পুরো শব্দতে মূল শব্দ আসলে কি ছিল? রুট ওয়ার্ড বলতে ফিক্স ছিল, আর এই প্রি শব্দটা বা প্রে শব্দটা আমরা প্রিফিক্স হিসেবে ইউজ করেছি। অতএব এই প্রিফিক্স শব্দটিতে প্রি কথাটি হচ্ছে প্রিফিক্স। অ্যান্ড আনটাইডি বা অপরিষ্কার, অপরিচ্ছন্ন যে অর্থটা দেয়, তার মাঝে এই ইউএন শব্দটা হচ্ছে প্রিফিক্স। অর্থাৎ মূল শব্দের শুরুতে আমরা যেই সমস্ত মরফিম গুলো ইউজ করব সেগুলি হচ্ছে প্রিফিক্স। আন একটা প্রিফিক্স, এইভাবে অনেক আছে। ডিজ একটা, ডিসঅনেস্ট, তারপরে ম্যারিড, আনম্যারিড, আনম্যারিড এর মধ্যে থেকে ইউএন হচ্ছে একটা প্রিফিক্স। সাফিক্স প্রিফিক্স তো বুঝে থাকেন অবশ্যই, যেহেতু এটা ইংলিশে সংজ্ঞায়িত করতে হচ্ছে এজন্য একটু বারবার বলতেছি আর কি। এরপর ইনফিক্স কাকে বলে? ইনফিক্সেস আর নট ইউজুয়ালি ইউজড ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই ইনফিক্স, এই মরফোলজি গুলো বা মরফিম গুলো আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজে সাধারণত ব্যবহৃত হয় না। দিজ আর ইউজড ইন সাম ল্যাঙ্গুয়েজ লাইক অ্যারাবিক, স্প্যানিশ। এই সমস্ত মরফিম গুলো অন্য ভাষা যেমন আরবি, স্প্যানিশ, এই সমস্ত ভাষায় ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল,
ইন বন্ডক, ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ ইন দ্য ফিলিপাইন। এই বন্ডক হচ্ছে একটা ফিলিপাইনের একটা ট্রাইবাল একটা ভাষা। এইটাতে এই ইনফিক্সটা ইউজ হয়। দ্য ইনফিক্স ইউএম ইজ ইউজ টু মেক ভার্বস। এই ট্রাইবাল ল্যাঙ্গুয়েজে, ফিলিপাইনের একটা ট্রাইবাল ল্যাঙ্গুয়েজে ইউএম এতটুকু প্রিফিক্স আপনার ইউজ হয় কেন? কোনো একটা ওয়ার্ডকে ভার্ব বানাইতে, যেমন নাউন থেকে কোনো ওয়ার্ডকে আমরা ভার্ব বানাই, যেমন লিস্ট শব্দকে আমরা ভার্ব বানাইতে গিয়ে এনলিস্ট করি। এই টাইপ আর কি, কোনো একটা শব্দকে ভার্ব বানাইতে এই ইউএম শব্দটি তাদের শুরুতে লাগাইতে হয় বা মাঝখানে লাগাইতে হয়। ফর এক্সাম্পল, কিলাদ। কিলাদ এই শব্দটি অর্থ হচ্ছে রেড। একে আমরা যখন ভার্ব বানাবো তখন এই ইউএম কথাটি, এই 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 ইউএম এই কিলাদের মাঝখানে ব্যবহার করা হয়েছে। দেখেন, আসলে ছিল কিলাদ, ইউএম শব্দ ব্যবহার করার ফলে হয়েছে কুমিলাদ। তাহলে কিলাদ শব্দের অর্থ যদি রেড হয়, তাহলে একে ভার্ব বানিয়ে ইউএম যুক্ত করে ভার্ব বানানো হয়েছে কুমিলাদ, এবং অর্থ চেঞ্জ হয়ে গেছে টু বি রেড, অর্থাৎ লাল করা কোনো জিনিসকে। হুজুল শব্দটির অর্থ হচ্ছে এনিমি, এটা একটা নাউন। এই শব্দকে অর্থাৎ এই নাউনকে যখন আমরা ভার্বে রূপান্তরিত করেছি, তখন আমরা মাঝখানে ইউএম এই ইনফিক্সটা ব্যবহার করেছি, আর এর কারণে শব্দটা হয়ে গেছে মুফুজুল, এবং অর্থ হয়েছে টু বি এনিমি, শত্রু বানানো বা শত্রু করা, এই টাইপ আর কি অর্থ দিয়েছে ভার্ব হয়ে। তাহলে এখানে ইনফিক্স নিয়ে আরো একটা সংজ্ঞা দিয়েছে ছোট করে, সেটা হচ্ছে ইন ইনফিক্স এ মরফিম ইজ অ্যাডেড ইন দ্য বিটুইন দ্য ইনিশিয়াল অ্যান্ড দ্য ফাইনাল পার্ট অফ দ্য ওয়ার্ড। ইনফিক্স এর ব্যবহারে মূলত একটা মরফিম ইজ অ্যাডেড, যুক্ত করা হয় ইন বিটুইন দ্য ইনিশিয়াল অ্যান্ড দ্য ফাইনাল পার্ট অফ দ্য ওয়ার্ড, কোন শব্দের শুরু এবং শেষের মাঝখানের অংশে এই ইনফিক্সটা যোগ করা হয় বা এই মরফিমটা যোগ করা হয়। ফর এক্সাম্পল, ইন ফিলিপাইন ল্যাঙ্গুয়েজ কিলাদ, বোঝা যাচ্ছে? হ্যাঁ, আমি তো বললাম যে বোঝা যায়, সমস্যা হয় না। হ্যাঁ, তাহলে সাফিক্স, সাফিক্সটা কি? দ্য মরফিমস দ্যাট আর অ্যাডেড এট দ্য এন্ড অফ এ ওয়ার্ড আর কল্ড সাফিক্স। যেই সমস্ত মরফিম গুলো কোন শব্দের শেষে যুক্ত করা হয় সেগুলোকে হচ্ছে বলা হয় সাফিক্স। ফর এক্সাম্পল, টিচার, টিচার শব্দটিতে ইন টিচার দ্য মরফিম ইআর ইজ এ সাফিক্স। টিচার শব্দটিতে ইআর মূলত একটা সাফিক্স। মূল শব্দ কি ছিল? টিচ, সেখান থেকে ইআর যুক্ত করে টিচার বানানো হয়েছে, অর্থাৎ ভার্বকে নাউন বানানো হয়েছে ইআর সাফিক্সটি যুক্ত করে, আর ইয়ারটাই হচ্ছে সাফিক্সের ব্যবহার। এরপরে নেক্সট হচ্ছে ফ্রি মরফিমস আর ক্লাসিফাইড অ্যাজ। ফ্রি মরফিমের আরো কিছু প্রকার রয়েছে, সেগুলো হচ্ছে লেক্সিক্যাল এন্ড গ্রামাটিক্যাল অর ফাংশনাল মরফিম বাই রোনাল্ড ডাব্লিউ ল্যাঙ্গাকার। তাহলে এই রোনাল্ড ডাব্লিউ ল্যাঙ্গাকারের মতে ফ্রি মরফিমকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে লেক্সিক্যাল মরফিম এবং দ্বিতীয়টা হচ্ছে গ্রামাটিক্যাল অথবা ফাংশনাল মরফিম। তাহলে লেক্সিক্যাল মরফিম কাকে বলে? Lexical morpheme consist of the content words like noun, adjective, verbs and adverbs. Lexical morpheme মূলত এই সমস্ত কন্টেন্ট ওয়ার্ড, যেমন নাভা, আমি সংক্ষিপ্ত ভাবে লিখেছি এখানে, নাউন, অ্যাডজেক্টিভ, ভিতে ভার্ব এবং এতে অ্যাডভার্ব, এই সমস্ত ওয়ার্ড নিয়ে হচ্ছে লেক্সিক্যাল মরফিম গঠিত হয়। ফর এক্সাম্পল, যেমন ম্যান, গুড, আরো কিছু এক্সাম্পল সেট করা যাবে এখানে। তাহলে এটা হচ্ছে লেক্সিক্যাল মরফিম। গ্রামাটিক্যাল মরফিম কি? Grammatical morpheme consist of functional words like conjunction, preposition, articles, pronouns, etc. Grammatical morpheme গুলো এই সমস্ত ফাংশনাল ওয়ার্ড নিয়ে গঠিত হয়, conjunction, preposition, articles, pronoun এগুলো ইত্যাদি দিয়ে। It is used for grammatical purposes, আর এগুলো মূলত গ্রামাটিক্যাল উদ্দেশ্যে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, at, the, she, as, yes, etc. এগুলো এগুলো হচ্ছে গ্রামাটিক্যাল মরফিম। এরপরে The diagram below shows the classification of bound morphemes. এরপরে আবার মরফোলজির কিছু প্রকার আছে, সেগুলো হচ্ছে এই চিত্রের মাধ্যমে, ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়েছে। আর এইটা মোর ক্লাসিফিকেশন, মানে অতিরিক্ত কিছু প্রকার, এগুলো মূলত আসে না, কিন্তু আপনার জেনে থাকা ভালো, যদি বাই এনি চান্স চায় কোশ্চিনে, তাহলে আপনার জানা থাকলে এগুলো অ্যান্সার করতে হবে। আপনার মূলত আগের গুলোই মেইন, অর্থাৎ বাউন্ড মরফিম এবং ফ্রি মরফিম দুই ভাগে বিভক্ত হলো। এরপর বাউন্ড মরফিমকে আবার তিন ক্যাটাগরিজে বিভক্ত করা হয়: প্রেফিক্স,
ইনফিক্স এবং সাফিক্স এই পর্যন্তই আপনার হচ্ছে বেস্ট অ্যান্সার হবে, যদি উল্লেখ করে না দেয়। আর যদি উল্লেখ করে দেয় তাহলে পরবর্তীতে আরো দুই একটা প্রকার উল্লেখ করলেন, যেমন ফ্রি মরফিম আর ক্লাসিফাইড অ্যাজ এই যে লেক্সিক্যাল অথবা গ্রামাটিক্যাল মরফিম, এই পর্যন্ত দিলেই অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। এবং যদি আরো কিছু উল্লেখ করে দেয় যে বাউন্ড মরফিমের ক্লাসিফিকেশন গুলো কি কি, তখন আপনি এগুলো বলবেন। বাউন্ড মরফিমস আর ক্লাসিফাইড, এই যে ডেরাইভেশনাল মরফিম, এর মধ্যে আবার দুই প্রকার আছে, ক্লাস চেঞ্জিং, ক্লাস মেইনটেইনিং। এরপরে ইনফ্লেকশনাল মরফিম, বাউন্ড বেস, এই তিন প্রকারে ভাগ করা হয়েছে। তাহলে দেখেন ডেরাইভেশনাল মরফিম কাকে বলে। দ্য মরফিম দ্যাট ক্রিয়েট নিউ ওয়ার্ডস অ্যান্ড অ্যালাউ ফার্দার সাফিক্সেশন আর কল ডেরাইভেশনাল মরফিম। যেই সমস্ত মরফিম গুলো নতুন শব্দ সৃষ্টি করে বা তৈরি করে এবং সাফিক্সেশনকে অ্যালাউ করে, অর্থাৎ ওই শব্দের শেষে সাফিক্স ব্যবহার করা যাবে, এটা অ্যালাউ করে, ওইটাকে ডেরিভেশনাল মরফিম বলে। একটা হচ্ছে ক্লাস চেঞ্জ করবে, অর্থাৎ শব্দটাকে চেঞ্জ করবে, এবং অন্যটা হচ্ছে কোনো রকম চেঞ্জ করা যাবে না, আনচেঞ্জ থাকবে, আনচেঞ্জেবল। যেমন ফর এক্সাম্পল ফ্রেন্ড, এটা হচ্ছে একটা নাউন শব্দ, চেঞ্জেস টু ফ্রেন্ডলি, এই নাউন শব্দকে আমরা ফ্রেন্ডলিতে পরিবর্তন করলাম, এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। হোয়েন উই অ্যাডেড দ্য সাফিক্স, যখন আমরা এই এলওয়াই সাফিক্সটি যুক্ত করেছি, অর্থাৎ আগেই বলছে নতুন শব্দ তৈরি করবে সাফিক্সেশন অ্যাড করার মাধ্যমে, এটা হচ্ছে ডেরাইভেশনাল মরফিম। এরপরে এক্সাম্পল অফ ক্লাস মেইনটেইনিং, এটা ছিল ক্লাস চেঞ্জিং এর উদাহরণ মূলত, আর এটা হচ্ছে ক্লাস মেইনটেইনিং। বয়, এটা হচ্ছে একটা নাউন, চেঞ্জেস টু বয়হুড, এটাকে বয়হুডে পরিবর্তন করে আবার নাউনই হয়েছে, যদিও বয় নাউন ছিল এবং চেঞ্জ করে বয়হুডে পরিবর্তন করে আবার এটাও নাউনই হয়েছে। হোয়েন উই অ্যাড দ্য সাফিক্স হুড, যখন আমরা হুড সাফিক্সটি যুক্ত করেছি উইথ ইট, এই শব্দটির সাথে, বিলংস টু দ্য সেম ক্লাস নাউন, তারপরেও একই নাউন রয়ে গেছে, অর্থাৎ বয় নাউন ছিল, এরপরে প্রিফিক্স সাফিক্স যুক্ত করে হুড যুক্ত করে আবার নাউনই করা হয়েছে। এরপরে ইনফ্লেকশনাল মরফিম, এই যে মরফিম গুলোর প্রকার হচ্ছে আমরা ডেরাইভেশনাল, ইনফ্লেকশনাল। ইনফ্লেকশনাল মরফিম গুলো কি কি? দ্য মরফিম দ্যাট ডু নট অ্যালাউ ফার্দার সাফিক্সেশন আর কল ইনফ্লেকশনাল মরফিম। যেই সমস্ত মরফিম গুলো সাফিক্সেশন অ্যালাউ করে না সেগুলোকে বলা হয় ইনফ্লেকশনাল মরফিম। উই গেট ওয়ার্ডস অফ ডিফারেন্ট গ্রামাটিক্যাল ফাংশনস ইন ইনফ্লেকশনাল মরফিমস। ইনফ্লেকশনাল মরফিম ওই আগের উদাহরণগুলো এখানে দেওয়া হয়েছে। কিলাত শব্দের অর্থ রেড, এইটাকে শুরু এবং শেষের মাঝখানে যুক্ত করা হয়েছে, ইউএম শব্দটি যুক্ত করে কুমিলাদ বানানো হয়েছে, টু বি রেড। ইন দ্য অ্যাবভ এক্সাম্পল কুমিলাদ, অর্থাৎ কুমিলাদের মধ্যে ইউএম ইজ দ্য এক্সাম্পল অফ ইনফিক্স। এই ইউএম শব্দটি এই কুমিলাদ শব্দের মধ্যে হচ্ছে ইনফিক্স। ইনফিক্স এর ব্যবহার এটা আমাদের ইংরেজি ভাষায় নেই, তো যখন পরীক্ষা আসবে তখন এটা আমাদের দিতেই হবে। এতটুকু বুঝতে পারছেন কি আপনারা? বিভিন্ন ধরনের গ্রামাটিক্যাল ফাংশন আমরা পেয়ে থাকি, যেমন এস যুক্ত করি আমরা, এর যুক্ত করি, বিশেষ করে ওই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গিয়ে সাবজেক্ট ওই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে কি হয়, এস বাই এর যুক্ত হয়, এইটাই আর কি গ্রামাটিক্যাল ফাংশন। এরপর আইএনজি যুক্ত করি, কোনো টেন্স যদি কন্টিনিউয়াস টেন্স হয় তার সাথে ভার্বের সাথে আমরা কি যুক্ত করি, আইএনজি যুক্ত করি, এটাই মূলত ইনফ্লেকশনাল মরফিম। বাউন্ড বেস কি আসলে? The morpheme that serve as roots for derivational forms but never appears as free form are called bound base. যেই সমস্ত মরফিম গুলো রুট শব্দের মতো অর্থাৎ মূল শব্দের মতো আচরণ করে অথবা আমরা কি করে থাকি, ব্যবহার করে থাকি, এবং কখনো সেটা কি হয় না, নেভার অ্যাপিয়ার্স অ্যাজ ফ্রি ফর্ম, কখনো নিজে নিজে সম্পন্ন হয় না, তাকেই বাউন্ড বেস বলা হয়। অর্থাৎ যেই সমস্ত মরফিম গুলো কোনো একটা রুট শব্দ বা মূল শব্দের সাথে যুক্ত করার পরে আমরা তার অর্থ পাই বা ব্যবহার করতে পারি, কখনো একাকী ওই সমস্ত মরফিম গুলো আসে না, সেগুলি হচ্ছে বাউন্ড বেস মরফিম। উদাহরণ হচ্ছে দ্য মরফিম সিভ, CEIVE serves as a root for the word like receive। এই সিভ শব্দটি মূল শব্দ রিসিভের সাথে যুক্ত হয়ে আমরা এটার ব্যবহার করি। অ্যান্ড পারসিভ, এবং পারসিভ এর মধ্যেও এই যে CEIV
এই মরফিমটি রয়েছে, যেটাকে আমরা মূল শব্দের সাথে যুক্ত করে ইউজ করছি, বাট ইট নেভার অ্যাপিয়ার্স ফ্রিলি। কিন্তু এই মরফিম গুলো কখনোই একাকী আমাদের ব্যবহারযোগ্য হয় না বা আমরা ব্যবহার করি না। শুধু এই শিপ শব্দটি কি আমরা কখনো একাকী ব্যবহার করি করি না। এটাই হচ্ছে মূলত বাউন্ড বেস। তাহলে মরফোলজির কি করবেন, আগামী সময় পেলে আপনারা মরফোলজি নিয়ে টোটাল একটা শখ করবেন, কোনটার কোন প্রকার, এগুলোর নাম লিখে লিখে সংজ্ঞাগুলো লিখবেন এবং মুখস্থ করবেন। তাহলে আশা করি এই যে প্রকারভেদ নিয়ে আর হচ্ছে কি হবে না, এলোমেলো হবে না। তারপরে ওখানে আরো একটা কোশ্চিন মরফোলজির পরে ছিল, সেটা হচ্ছে ওয়ার্ড ফরমেশন রুলস। হয় ওই কোশ্চিন 100% আসবে, নয়তো এই কোশ্চিন আসতেই হবে। এছাড়া ওই পয়েন্ট থেকে কোশ্চিন করার মতো কোনো অপশন নেই। তাহলে মিটিং এর হচ্ছে সময় শেষ হবে, আমি কি করি, লিঙ্কটা আবার দিই আপনার। ওকে, ঠিক আছে, লিঙ্ক দেন, আবার অ্যাড্রেস দিচ্ছি।